অনেক ভাই, এরদোয়ানের সাথে এই সাংহাই কোঅপারেশনে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কি কথা হলো আসলে? মূলত কি বেশ কিছু নাকি অফার টফার দিয়েছে জি এরদোয়ানকে রাশিয়া, জি সেটা একটু রাশিয়া সংক্ষেপে বলেন। জি। রাশিয়া সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে এরদোয়ানের সাথে একসাথে কাজ করার জন্য মত প্রকাশ করেছে। এটি একটি বড় ধরনের কূটনৈতিক অর্জন রাষ্ট্রপতি এরদোয়ানের। দ্বিতীয়ত হচ্ছে গাজা প্রশ্নে রাশিয়া এবং তুরস্ক একমত পোষণ করেছে যে অতি দ্রুত গতিতে যদি গাজার ইস্যুটি সলভ করা না যায় সেক্ষেত্রে কি করা যায়, শক্তি প্রয়োগের কথা তারা বিবেচনা করছে। আপনারা জানেন যে আজ থেকে দুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছে যে ইসরায়েল যেভাবে সিরিয়াতে এবং ফিলিস্তিনে এবং আশেপাশের রাষ্ট্রগুলোতে ইয়েমেন সহ যেভাবে তারা অ্যাগ্রেসিভ আচরণ করছে, এই অ্যাগ্রেসিভ আচরণের একটি আউটকাম হতে পারে যে তুরস্ক কিন্তু তার যে শক্তি, এই শক্তি প্রয়োগ করতে বাধ্য হতে পারে। তিনি এই ধরনের একটি সিগন্যাল দিয়েছেন। আমি এর আগেও আপনার অনুষ্ঠানগুলোতে বলেছি তুরস্কের এই ক্ষেত্রে একটি লজিস্টিক্স প্রবলেম আছে মাসুম ভাই। সেটি হচ্ছে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কিছু করার জন্য, সামরিকভাবে শক্তি প্রয়োগ করার জন্য যেই রাষ্ট্রগুলোকে ভরসা করা দরকার সেই রাষ্ট্রগুলোকে ভরসা করতে পারছে না। এর মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে লেবানন, এবং সবচেয়ে বড় রাষ্ট্র দুটি বড় রাষ্ট্র হচ্ছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। এই রাষ্ট্রগুলো, বিশেষ করে আরব আমিরাতের একটি ইনফ্লুয়েন্সিয়াল স্ফেয়ার বা একটি ক্ষেত্র রয়েছে, প্রভাবশালী প্রভাব বলয় রয়েছে, যেই বলয়ের মাধ্যমে সে তুরস্ককে পিছন থেকে আঘাত করতে সক্ষম। এবং ইরানের উপরেও এই প্রশ্নে শতভাগ নির্ভর করতে পারে না তুরস্ক, যার কারণে তুরস্ক বারবার ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করছে। কিন্তু গোয়েন্দার দিক থেকে এবং অন্যান্য যে দিকগুলো রয়েছে সেদিক থেকে কিন্তু তুরস্ক সর্বোচ্চ শক্তি দিয়ে আসলে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র বলতে আমরা যে জিনিসটিকে বুঝাই, যে এন্টিটিকে বুঝাই, এটি কিন্তু শুধুমাত্র হামাস না। এখানে ফাত্তাহ নামক একটি রাজনৈতিক দল রয়েছে, এবং ফাত্তাহকে তুরস্ক আসলে খুবই অনির্ভরশীল একটি পার্টনার হিসেবে পেয়েছে সব সময়। অর্থাৎ আপনি দেখুন, মানে তুরস্কের অবস্থাটা বলি, তুরস্কের একটি হাস্যকর, কারণ মানে অটোমেন আসলে ছিল একটি খেলাফত, এবং অটোমেন কিন্তু এই মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রকে কলোনাইজ করেনি, অর্থাৎ তাদেরকে শোষণ করেনি। উল্টো এই আরব রাষ্ট্রগুলোতে তখন পেট্রোল পাওয়া যেত না, তারা খুবই গরিব অবস্থায় ছিল। পানি পর্যন্ত এই আনাটোলিয়া এবং ইস্তানবুল থেকে, মানে পান করার পানি এখান থেকে পাঠাতে হতো, কারণ ওই সময় দেখা যেত যে গ্রীষ্মকালে কুয়াগুলোর পানি শুকিয়ে গেছে, তো মানুষ কি মারা যাবে নাকি। এবং ওই সময় হজ টজ করতে গেলে ওইখানে তারা বিশাল বিশাল কাফেলা যেত। তো এই তুরস্ক যখন আলজেরিয়া, আরেকটি যেটি অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল, এই আলজেরিয়ার পক্ষে কথা বলল, ফ্রান্সের কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলল, আলজেরিয়ার প্রাইম মিনিস্টার হচ্ছে তুরস্ককে শাসালো যে তুমি কে আমার ব্যাপারে কথা বলার, ফ্রান্স আমাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র, ফ্রান্স আমাদের কর্তা রাষ্ট্র, তুমি কে, তোমাকে আমরা চিনি না, তুমি আমাদেরকে 3 মিলিয়ন মানুষ মারছে না 5 মিলিয়ন মানুষ মারছে, ফ্রান্সে এটা নিয়ে কথা বলতে গেছো কেন, তুমি তোমার সাথে আমার যেটা সম্পর্ক, তোমার সাথে ফ্রান্সের যেটা সম্পর্ক সেটা আলাদা, আমাদের ফ্রান্স কি করছে এটা নিয়ে তোমার কথা বলার দরকার নেই। অর্থাৎ তুরস্ক জাতিসংঘে এই কথাটি উত্থাপন করেছিল যে ফ্রান্স 1965 সালে, বেশি আগে না, কালার টিভি আসে নাই তখনও, বা কোনো কোনো দেশে ছিল হয়তো কালার টিভি, কিন্তু সাদা কালো টিভির যুগে ফ্রান্স একেবারে লোকচক্ষুর সম্মুখে এই ধরনের একটি গণহত্যা চালালো। এইটা তুরস্ক বলল কেন, রাষ্ট্রপতি এরদোয়ানকে শাসালো। তো এই অবস্থা কিন্তু তুরস্ক ফিলিস্তিনের ক্ষেত্রেও দেখা গেছে যে তুরস্ক যখন ফিলিস্তিনের ক্ষেত্রে কথা বলে তখন ফাত্তা তুরস্কের বিরুদ্ধে কথা বলতে যায়। তো এই ধরনের কিছু হ্যান্ডিক্যাপ আছে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুরস্কের বিরুদ্ধে দুটো কার্ড কিন্তু সবসময় খেলা হয়। একটা হচ্ছে যে তুরস্ক কিন্তু আরব জাতি না, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে যে তারা হচ্ছে অটোমেন সাম্রাজ্যকে আরবরা মনে করে আরবদের উপরে, বিশেষ করে জাতীয়তাবাদী আরবরা, অর্থাৎ ইসলামপন্থী আরবরা না, জাতীয়তাবাদী আরবরা, তারা মনে করে অটোমেন সাম্রাজ্যটা ছিল ব্রিটিশ বা ফরাসি সাম্রাজ্যের মতো একটি সাম্রাজ্য। আসলে এটা তো ছিল একটা ভাতৃপ্রতিম খেলাফত। মানে অটোমেন সাম্রাজ্য কিন্তু সাম্রাজ্য ছিল ইউরোপিয়ানদের জন্য, কিন্তু মুসলিম কান্ট্রিদের জন্য কিন্তু তারা দাতা রাষ্ট্র ছিল, তারা সাম্রাজ্য ছিল না। এবং এই অটোমেনদের প্রিন্সেস বা প্রিন্স তারা বিয়ে করছে হচ্ছে সিরিয়ান, আলজেরিয়ান,
মিশরি, কৃষ্ণাঙ্গ বিয়ে করছে মিশরি। হ্যাঁ, এরকমও বহুত উদাহরণ আছে, মানে আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু এখন তারা এটাকে পোর্ট্রেট করে যে অটোম্যান একটা সাম্রাজ্যবাদী শক্তি ছিল। তখন তুরস্ক একটু গুটিসুটি হয়ে পিছনে চলে যায় যে কবে আবার এরা না মানে ওই যে আর্মেনিয়ান জেনোসাইডকে এটা সেটা বলে তুরস্ককে কোণঠাসা করে দেয়। কারণ দুবাইয়ের এইটার বেশি দিন আগে না, 2017-18-তে প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প আসলো, ওই যে গোল চাক্কির উপরে তারা হাত টাত রেখা কি প্রমিস টমিস করলো ইব্রাহিম অ্যাকর্ডের ব্যাপারে, তখন দেখা গেল যে তুরস্ককে তারা দূরে সরাই দিছে। একটা ন্যাটো কান্ট্রি এটাকে বলতেছে যে তুমি হচ্ছে ইসলামপন্থী সন্ত্রাসী রাষ্ট্র। হ্যাঁ, এই কথা অভিজ্ঞ আছে। এই কারণে তুরস্ক এই প্রশ্নে কিন্তু তারপরও তুরস্ক সাহায্য সহযোগিতা গোপন ভাবে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও দেখা যায় যে হামাসের প্রতি তুরস্ক খুবই দুর্বল। এবং আপনি জানেন মাসুম ভাই, হামাসের যত বড় বড় লিডার, এই যে ইসমাইল হানিয়া শহীদ, আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুক, ইসমাইল হানিয়া কিন্তু তুরস্কে খুব স্বাচ্ছন্দ্যের সাথে বসবাস করতেন। খালিদ মিশাল বা হামাসের যত বড় বড় লিডাররা আছে যারা যোদ্ধা না, হামাসের রাজনৈতিক লিডার, এরা সবসময় কিন্তু তুরস্ককে বন্ধু হিসেবে গ্রহণ করে অন্যান্য আরব রাষ্ট্রের চেয়ে। কাতার একটি ব্যতিক্রম এখানে। তো তুরস্ক পুতিনের সাথে এবং শি জিনপিং এর সাথেও কিন্তু এই দুটো বিষয়, অর্থাৎ গাজার বিষয়ে এবং এই যে ইয়েমেনে এবং সিরিয়াতে ইসরায়েলের যে বেপরোয়া আগ্রাসন, এটির ক্ষেত্রে কি করা যেতে পারে। কারণ রাষ্ট্রপতি এরদোয়ান মনে করেন যে শক্তি প্রয়োগ করা ছাড়া ইসরায়েল কথা শুনবে না। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, কিভাবে একটা কোঅপারেশনের বলয় সৃষ্টি করা যেতে পারে, এটির একটি ইনিশিয়াল প্ল্যানিং বা সম্মুখ চিন্তা একটি সূত্রপাত তিনি করেছেন রাষ্ট্রপতি পুতিন এবং শি জিনপিং উভয়ের সাথে। নাসুম ভাই, না, দুঃখজনক বিষয়টা হলো কি, 2 বছর শেষ হয়ে গেল, লক্ষাধিক মানুষ মারা গেল, যদিও অফিসিয়ালি 66,000-এর কথা শুনছি। আর কবে করবে মুসলিম লিডাররা, সবাই তাকিয়ে থাকে, সেটা এরদোয়ান হোক বা আলী খামেনি হোক বা মোহাম্মদ বিন সালমান হোক। কিন্তু কূটনীতি করে চলছে, কিন্তু ফিলিস্তিনের জন্য কোন একটি দেশ এগিয়ে আসেনি, একমাত্র হুতি ছাড়া। একটু হুতি সম্পর্কে বলেন। হুতির দেশটিতে অর্থাৎ ইয়েমেনের দখলদাররা সানাতে যে ব্যাপক আক্রমণ করেছে, তাদের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে। হুতিদের প্রস্তুতি কি? হুতিরা কি জবাব দিতে পারে, আপনি কি মনে করছেন? কারণ হুতিদের আজকের স্টেটমেন্ট, তারা এমন সারপ্রাইজ দেবে যেটা দখলদারদের জন্য নতুন কিছু, এবং তারা বলছে যে আমরা আমাদের সর্বোচ্চ বড় আঘাতটি দখলদার দেশে করতে যাচ্ছি। আপনি কি মনে করছেন? দেখুন, এখানে আরেকটি দুঃখের বিষয়, আপনি যেই কথাগুলো যে অভিযোগগুলো দিলেন এগুলো আমারও অভিযোগ, কারণ আমাদের বিবেকের অভিযোগ। মুসলমান হিসেবে আমাদের যে বিবেক আছে, এই বিবেকের সাথে গাজার ইস্যুতে আমি মনে করি, এটি আমার মত ব্যক্তিগতভাবে, যে গাজার মানুষ যদি আমাদেরকে ক্ষমা না করে ভাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আমাদের সকলকে, যে 2 বিলিয়ন মুসলমান আছে, লিডার, কি ব্যবসায়িক লিডার, কি কূটনৈতিক লিডার, কি বাণিজ্যিক লিডার, কি অর্থনৈতিক লিডার, কি, আমাদের কাউকে ক্ষমা করবে না। কারণ আমাদের আসলে উচিত আমাদের হাতে যা আছে এইটা নিয়ে ইসরায়েলের দিকে রওনা দেওয়া, কিন্তু আমরা পারছি না। জাতি রাষ্ট্রের ফাঁদে আমরা আবদ্ধ। কাজে এই দখলদারিত্বের বিরুদ্ধে এতটুকুই অসহায় আমরা মুসলমান জনগণ, যে এইটা বৈশা বৈশা দেখতে হয় যে বাবা পলিথিন ব্যাগে করে হচ্ছে তার 6 বছরের সন্তানের লাশ হচ্ছে জোগাড় করতেছে টুকরোগুলো, এবং আমরা অত্যন্ত অপারগ, এবং মানে আমি জানি না আমাদের কি হবে এটার জবাব দেওয়ার। মানে এই পরীক্ষায় আল্লাহ কেনই বা আমাদের মতো দুর্বল উম্মতকে ফালাইলো, কারণ আমরা তো আসলে উম্মত হওয়ারও যোগ্য না, আমাদের কোনো যোগ্যতা নাই আল্লাহর রসুলকে মুখ দেখানোর ওই পারে যায়। এবং কারণ এখন আপনি দেখেন যে এই শিশুগুলা গাজার, তারা যদি বেহেশতে যায়, ওই বেহেশত তো ভাই আমরা ডিজার্ভ করি না, এটা তো সত্য কথা। হ্যাঁ, কাজে এই বিষয়ে কোনো কথা বলার ভাষা আমার কাছে নাই, এই বিষয়ে কোনো ডিফেন্ড করার ভাষা আমার কাছে নেই। মানে আল্লাহ যদি আমাদেরকে, মানে আল্লাহ রহমানুর রাহিম, উনি যদি এটা না হইতেন,
উনি যদি আমাদেরকে মানে ভীষণ ধরনের আযাবের ভিতরে রাখতেন, এইটার বিরুদ্ধে বলারও কিছু নাই। কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ রহমানুর রহিম কি আমাদের উপরে পরীক্ষা নিচ্ছেন, আমাদেরকে এগুলো দেখাচ্ছেন, এগুলো আমরা দুই চোখে দেখতেছি, এই কিন্তু কিছু করতে পারতেছি না, দোয়া করা ছাড়া কিছু নাই। কিন্তু এই যে দোয়া যেটা আমরা করতেছি, আসলে এটা একটা হাস্য ঠাট্টার বিষয় না। আজকে প্রায় 1000 বছর আগের একটা কবিতা, 1000 বছর আগের একটা কবিতা, এটা আনাটোলিয়ার এক মুসলিম লিখছেন, অর্থাৎ ক্রুসেডের সময়কার কবিতা। আনাটোলিয়া দিয়ে তখন ক্রুসেডাররা যাচ্ছে এবং তারা প্রতিদিন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তিনি বলতেছেন যে, হে হিজাজ গমনকারীরা, মানে হে হাজিরা, তোমাদের এবাদত যদি এবাদত হয় তাহলে আমাদেরটা কি? তোমাদের গাল ভিজে যাচ্ছে চোখের পানিতে, আর আমাদের গর্দান ভিজে যাচ্ছে আমাদের নিজেদের রক্তে। মানে আমাদের এবাদতের কাছে তোমাদের তো এটা ঠাট্টা। অর্থাৎ যেই গাজার ভিতরে যারা আজকে রেজিস্টেন্স করতেছে দখলদারিত্বের বিরুদ্ধে, তাদের মানে কি বলবো, আমরা তো তাদের আসলে গোলাম হওয়ারও যোগ্য না, আমাদের সেই যোগ্যতা নাই। এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। মাসুম ভাই, আমি নিজে যুদ্ধ খুব কাছে থেকে দেখছি, তো আমার এই ব্যাপারে আমি আসলে একটু আবেগ আপ্লুত হয়ে যাই। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।